গতকালকে সন্ধ্যার সময় সন্ধ্যার নাস্তায় দুধ সেমাই রান্না করেছিলাম। তো দুধ সেমাই রান্নার রেসিপিটা আর আপনাদের সাথে শেয়ার করা হলো না। আমরা তো সবাই কম বেশি জানি দুধ সেমাই কিভাবে রান্না করতে হয়, তো সেজন্যই আর রান্নাটা না শেয়ার করা হয়নি। এটা হচ্ছে একদম চুলা থেকে নামানোর পরে আমি সার্ভিং ডিশে ঢেলে নিচ্ছি। আমাদের ঘরে না এই দুধ সেমাইটা না খুব বেশি পছন্দ করে, তো আমার ছেলেটা অনেক বেশি পছন্দ করে, এই জন্য প্রায় সময় দেখা যায় কি যে এইভাবে আমি সেমাইটা রান্না করে থাকি। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। বাংলাদেশি ব্লগার রূপা চ্যানেলে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি রূপা বলছি। কি অবস্থা, কেমন আছেন আপনারা সবাই? আশা করছি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন, সুস্থ আছেন, নিরাপদে আছেন। কাছে ও দূরে, দেশ ও দেশের বাহির থেকে যে যেখান থেকে আজকের এই ভিডিও দেখছেন, আপনাদের সবাইকে জানাই আন্তরিকভাবে স্বাগত। নতুন আরো একটি ব্লগ নিয়ে হাজির হলাম। আশা করছি আজকের ব্লগটিও বরাবরের মতো ভালো লাগবে। এটা হচ্ছে পরের দিন সকালে। তো সকালে ঘুম থেকে উঠেই তো চুলার কাছে আসতে হয়, তো কিচেনে আসলাম, এসে জ্বালানাটা খুলে নিলাম। এই মুহূর্তে যারা ভিডিওটি দেখছেন প্লিজ একটি লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন। আপনাদের ছোট্ট একটি লাইক আমার এই ভিডিওটাকে অনেকের কাছে নিয়ে যাবে। আর ভিডিও দেখতে দেখতে যদি ভিডিওর কোনো অংশে ভালো লেগে যায় বা মন ছুঁয়ে যায়, চাইলেই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থেকে যেতে পারেন। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে সাথে আছেন তাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো এখানে আমি হচ্ছে গিয়ে আটার ডো তৈরি করে নিচ্ছি রুটি বানানোর জন্য। অবশ্য রুটি বানাবো না, আমরা হচ্ছে গিয়ে বেশিরভাগ সময়টা পরাটাই খেয়ে থাকি। অনেকে দেখা যায় রুটির ডোটা হচ্ছে গিয়ে ঠান্ডা পানি দিয়ে করে, তো আমি কিন্তু ঠান্ডা পানির রুটিটা বেশি পছন্দ করি না। তো আমার কাছে কেন যেন ভালো লাগে না। ওই রুটিটা না গরম গরম খেতে হয়, না হলে কিছুক্ষণ পরেই মনে হয় যে শক্ত হয়ে যায়। তো এইভাবেই সবসময় ছোট থেকে খেয়ে অভ্যস্ত, তো যে গরম পানি দিয়ে সবসময় মা রুটি করতো, তো সেইখান থেকে অভ্যাস হয়ে গিয়েছে। তো সেই অভ্যাসটা আর পরিবর্তন করতে পারিনি। আমার কাছে এইভাবেই পরাটা খেতে না খুব বেশি ভালো লাগে। আর আমার অনেক আপুদের কাছেই শোনা যায় যে তারা রুটিটা গোল করতে পারে না। তো আজকে কিন্তু আমি আপনাদের দেখিয়ে দিব যে কিভাবে রুটিটা গোল হয়। আপনারা শুধু মানে বেলুনটা কিন্তু সুন্দরভাবে ধরে রাখবেন, আর রুটি কিন্তু নিজে নিজেই গোল হতে থাকবে। অনেকে দেখা যায় কি যে রুটি না বারবার মানে উল্টাতে থাকে, পাল্টাতে থাকে, সেই জন্য না রুটির মানচিত্র হয়ে যায়। রুটির মানে যে শেপটা সেটা কিন্তু গোল হয় না। তো সেই জন্য এক ধারে যদি এইভাবে মানে বেলে যায় তাহলে কিন্তু রুটি শেপটা কখনোই নষ্ট হবে না। এই যে আমি দেখালাম, আমি কিন্তু এখানে আজকে একটু কেটে ছেটে দেখাচ্ছি না। যারা রুটি গোল করতে পারে না তাদের কাছে মনে হয় এটা অনেক কঠিন একটা বিষয়। আসলে কি, চেষ্টা করলে সবকিছু পারা যায়। আপনি হাতটা যদি একদম বেলুনটাকে সঠিকভাবে ধরেন তাহলে কিন্তু রুটিটা খুব সুন্দরভাবে গোল হবে। দেখেন, আমি কিন্তু শুধু বেলুনটা ধরে রাখছি আর রুটি কিন্তু নিজে নিজেই ঘুরছে। বেলুনটাকে সুন্দর করে ধরে রাখা যায়, রুটি কিন্তু আপনি আপনি গোল হবে। অনেকে দেখা যায় বারবার ওলট পালট করে, সেজন্য রুটির শেপটা নষ্ট হয়ে যায়, তখনই হয়ে যায় মানচিত্রের মতো। সেজন্য না সবসময় বেলুনটা সঠিকভাবে ধরে রাখতে হয়। আর আমার দেখেন প্রত্যেকটা রুটি কিন্তু একই সমান হয়েছে। আমি কিন্তু রুটি বলেন বা পরোটা সবসময় এইভাবে গোল করেই বানিয়ে থাকি। তো অনেকে আবার বলে কি পরোটা হচ্ছে গিয়ে চারকোনা করলে নাকি পরোটা খেতে মজা হয়, বেশি করে তেল দিতে হয় ডোতে, তাহলে রুটির সুন্দর হয়। আসলে একদম ভুল কথা। যত কাজকে সহজ করা যায় ততই কিন্তু ভালো। আচ্ছা, যাই হোক, অনেক কথাই বললাম। তো এখানে হচ্ছে গিয়ে আমি রুটিটা বানানোর পরপরই কিন্তু চুলাটা পরিষ্কার করে ফেলি, কারণ যে গুঁড়িটা উড়ে সেই গুঁড়িটা কিন্তু সাথে সাথে পরিষ্কার না করলে যখন পরাটা ভাজি তখন কিন্তু পরাটার যে তেলের ছিটাটা আর আটার যে গুঁড়িটা মিলে কিন্তু একটা চিটচিটে ভাব হয়ে যায়। সেজন্য কি করি, সাথে সাথে আমি চুলাটা পরিষ্কার করে ফেলি। তো এটা কিন্তু আমার দৈনন্দিন কাজ, এই কাজটা আমি সবসময় করে থাকি, এই জন্য আমার চুলাটা সবসময় ক্লিন থাকে। কথা বলতে বলতে বেলা কিন্তু অনেকটা হয়ে গিয়েছে, তো অফ ক্যামেরাতেই নাস্তাটা করে নিয়েছি। নাস্তাটা করার পরে আমার কাজের কিন্তু অভাব থাকে না। দেখা যায় কি যে এটো থালাবাটি ধুতে হয়, টেবিলটা পরিষ্কার করতে হয়, কিচেনটা আবার হচ্ছে একটু পরিষ্কার করে তারপর ফার্নিচার গুলো পরিষ্কার করে বেডরুম গোছাতে আসি। তো আজকে আর সেইগুলো আপনাদের সাথে শেয়ার করা হলো না। বেডরুমে এসে বিছানার চাদরটা চেঞ্জ করে নিয়েছি, নতুন একটা চাদর বিছিয়ে নিয়েছি। খুব সুন্দর করে আমি আমার পুরো বেডরুমটা গুছিয়ে নিয়েছি। আজকে আপনাদের সাথে একজন ভাইয়ার কমেন্ট পড়ে শোনাই। এমডি শামসুজ্জামান আইডি থেকে কমেন্ট করেছে, আপু তোমার মতো আমার চিতই পিঠা কড়াইতে হচ্ছে না। আমার গত এক ভিডিওতে চিতই পিঠার রেসিপি আপনাদের সাথে শেয়ার করেছিলাম যে আমি তরকারির কড়াইতেই পিঠা সবসময় বানিয়ে থাকি। তো সেই জন্য কিন্তু অনেক আপুরা ভাইয়ারা খুব প্রশংসা করেছে যে খুব সুন্দর হয়েছে আমার পিঠাগুলি। শামসুজ্জামান ভাইয়া হয়তো বা বাসায় ট্রাই করেছে, তো কড়াইতে পিঠাগুলো হয়নি।
তো ভাইয়া আমি আপনাকেই বলছি যে আপনি আবার ট্রাই করে দেখবেন, যে অবশ্যই হবে। আপনি পিঠার যে ব্যাটারটা সেটা কিন্তু খুব সুন্দর করে করতে হবে। আমি ব্যাটারটা কিন্তু দেখিয়ে দিয়েছি, খুব বেশি পাতলাও না, খুব বেশি ঘনও না। আর পিঠাটা যখন বানাবেন, বানানোর আগে আপনি কড়াইটা কিন্তু ভালো করে গরম করে নিতে হবে। আর খুব বেশি হাই হিটেও ভাজা যাবে না, আবার লো হিটেও কিন্তু চিতই পিঠা ভাজা যাবে না, মিডিয়াম আঁচ থাকতে হবে, তাহলেই কিন্তু পিঠাটা খুব সুন্দর হবে। আশা করছি আজকের ভিডিও আপনি দেখছেন আর আমার কথাগুলো আপনি শুনতে পাচ্ছেন, অবশ্যই আপনার পিঠা খুব সুন্দর হবে। কথা বলতে বলতে দুপুরের রান্না কিন্তু আমি বসিয়ে দিয়েছি। তো আজকে দুপুরের রান্নায় করছি হচ্ছে গিয়ে মিষ্টি কুমড়া দিয়ে রুই মাছ দিয়ে রান্না করছি। তো আজকে শর্টকাট রান্নাই করব। ইদানিং খুব বেশি গ্যাসের সমস্যা হচ্ছে, দেখেন আপনারা হয়তো দেখেই বুঝতে পারছেন, তেমন একটা কিন্তু গ্যাসের প্রেশার নেই। সপ্তাহের মধ্যে 2 দিন থাকে ফুল গ্যাস, আর বাকি দিনগুলো এরকম টিমটিম করেই জ্বলে। তো এই টিমটিমে জালের মধ্যেই রান্না করতে হয়। তো এখানে মিষ্টি কুমড়াটা সুন্দর করে কষিয়ে আমি কিন্তু পরিমাণ মতো পানি দিয়ে মাছটা ছেড়ে দিব, দিয়ে নামানোর আগে ধনেপাতা কুচি দিয়ে তারপর নামিয়ে ফেলবো। তো যাই হোক, যেটা বলছিলাম যে টিমটিম গ্যাস, তো এই টিমটিম গ্যাসের জন্যই হচ্ছে গিয়ে রাইস কুকারটা কিনা। যেহেতু সামনে হচ্ছে গিয়ে রমজান মাস, তো রমজান মাসে কিন্তু দেখা যায় গ্যাসের সমস্যা আরো বেশি হয়। কারণ কি বলেন তো, সবাই ইফতারের জন্য দুপুর থেকে কিন্তু চুলার কাছে সবাই ভিড় জমায়। তো দেখা যায় যে বিকেলের দিক দিয়ে তো ফুল অনেক সময় গ্যাস থাকেই না। গত বছর কিন্তু এই প্রবলেমটা ফেস করেছি, যে যখন আমরা ইফতার ভাজি তখনই কিন্তু গ্যাসটা চলে যেত। তো সেই জন্য এবার ভাবলাম, যেহেতু এবার শীতে যে তামসাটা হচ্ছে, তো এইবার মনে হয় যে একদমই গ্যাস পাওয়াই যাবে না রোজার মধ্যে। তো সেই চিন্তা ভাবনা করেই কিন্তু এই মাল্টিফাংশন যে রাইস কুকারটা আছে সেটা কিন্তু কিনে নিয়েছি। এই রাইস কুকারটা অবশ্য আমার অনেক দিনের শখের একটা রাইস কুকার হিসাবেই ছিল, যে আমি একটা রাইস কুকার কিনবো, অনেক দিন ধরে শখ করছিলাম। তেমন একটা প্রয়োজন ছিল না বলে কিন্তু কেনা হয়নি, তো এখন প্রয়োজন পড়েছে বলেই কিনে ফেললাম। তো রমজান মাসে হচ্ছে গিয়ে এটা কাজেও লাগবে। এমনিতেও গ্যাসের যে সমস্যা বললাম না, টিম মাঝে মধ্যে একদমই গায়েব হয়ে যায় গ্যাস, তখন ভাত রান্না করতে অনেকটা প্রবলেমে হয়ে যায়। তো এই মাল্টিফাংশন রাইস কুকারে এখানে কিন্তু আমি এটাতে তরকারি রান্না করতে পারবো, ভাত রান্না করতে পারবো। ওই যে প্রথম যে এসএস এর মধ্যে দেখালাম, ওইটা কিন্তু হচ্ছে মোমো তৈরি করার জন্য। এর বাদেও এই যে একটা ননস্টিক পাতিল আছে, তো এই ননস্টিক পাতিলে মাছ ভাজা থেকে শুরু করে যে কোনো কিছু ভাজা যাবে, তরকারি রান্না করা যাবে। আর এই ননস্টিক পাতিলটা ভিতরে হচ্ছে ননস্টিক, বাইরে কিন্তু অ্যালুমিনিয়াম করা। আরো একটি পাতিল যেটা আছে সেটা হচ্ছে সম্পূর্ণ এসএস এর মধ্যে। তো এটার মধ্যে ভাত তরকারি করা যাবে। আর এটার লিটারটা আমি বলে দিচ্ছি, এটা হচ্ছে 2.8 লিটারের মধ্যে। আমি একটু বড় সাইজেরই রাইস কুকারটা কিনেছি। আমি ইচ্ছে করলে একটা ইন্ডাকশন কুকার কিনতে পারতাম, কিন্তু এর কিনি নাই। এই জন্য আমি যেহেতু একটার মধ্যে 3টা অপশন পাচ্ছি, সেজন্যই কিন্তু এটা কেনা। এখানে আমি ভাত তরকারি স্টিম করা সবকিছু কিন্তু করতে পারবো, আর দেখতে খুবই স্মার্ট। আমার কাছে ভীষণ ভালো লেগেছে এই কিয়ামের রাইস কুকারটা, সেজন্যই কিন্তু আমি ইন্ডাকশন কুকারটা আর কিনি নাই, আমি রাইস কুকারটাই কিনেছি। আর আমার অনেক দিনের একটা শখ ছিল যে আমি একটা আমার শখের একটা রাইস কুকার কিনবো। যাই হোক, কথা বলতে বলতে একদম ভিডিও শেষ পর্যায়ে চলে এসেছি। আমি এখানে রান্নার পরে মিষ্টি আলু সিদ্ধ বসিয়েছি। আজকে এখান থেকে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।